আহ, সবশেষ অনলাইনে আমরা যে খবরটা দেখলাম এবং সরাসরি একটা প্রেস কনফারেন্সে দেখছিলাম, সেটি হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এনসিপিতে যুক্ত হলেন এবং একই সাথে নাটকীয়ভাবে আমরা ঢাকায় না কুমিল্লা কোথায় নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটা বাদ দিয়ে দেখলাম যে নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না এবং সমন্বয় করবেন তিনি এনসিপির হয়ে। মানে এইটা তাহলে কি বিএনপিতে জায়গা হলো না, কিংবা জামাতের অন্য কোনো সুবিধাজনক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা টেকার একটা ভয় থাকছে, এইসব জায়গা থেকে এরকম সিদ্ধান্ত বলে মনে হয়, নাকি এটি আসলে হওয়ার কথা ছিল? ধন্যবাদ আপনাকে। এনসিপিতে জয়েন করাতে একটা জিনিস প্রতিষ্ঠিত হলো। আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে 3 উপদেষ্টা আদতে এনসিপি। জি, নাহিদ ইসলাম প্রধান হলেন এসে। হঠাৎ করে তো আর এই চিন্তা করেননি। মানে আমরা এই আলাপটা করছিলাম যে অন্তর্বর্তী সরকারের যে চরিত্র, তাতে কোনো উপদেষ্টার এই ধরনের চিন্তা ভাবনা রাখা উচিত না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসে সেটা প্রমাণ করলেন। মাহফুজ আলম গতকাল যে স্ট্যাটাস দিয়েছে, ওখানে উনি দ্ব্যর্থহীনভাবে স্বীকার করছেন গত 1.5 বছর থেকে এই দলটার গ্রুমিং এর জন্য তিনি কিভাবে কাজ করেছেন। নানাভাবে তিনি একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। আমরা বলছিলাম এই কথাগুলো অনেক দিন থেকে। সো এগুলো সঠিক হয়নি আমি মনে করি। আর আসিফ মাহমুদের হয়তো একটা প্রশংসা এখন আসবে, তিনি নির্বাচনে কেন জাননি সেই জায়গায় আসছে, কিন্তু নির্বাচনে না যাওয়ার মাধ্যমে একটা সমালোচনা থেকে তিনি বাঁচলেন। সেটা হচ্ছে, আমি আপনার অনুষ্ঠানেও বলেছি, নভেম্বর মাসে একটা অধ্যাদেশ জারি করার জন্য সরকার যাচ্ছিল, অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ। সেই অধ্যাদেশের ফলে ওখানে লেখা ছিল যে এই উপদেষ্টা পরিষদের কেউ পরবর্তী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবেন না। এটা পরে অধ্যাদেশ হিসেবে জারি হয়নি, কিন্তু তারা নীতিগতভাবে সমর্থন করেছিল। এটা বললেই কিন্তু দেখা যেত আমাদের এই সমালোচনাটা সামনে আসতো। তিনি না করার মাধ্যমে সমালোচনাটা থেকে বাঁচলেন। তবে যেটা সবচেয়ে জরুরি কথা, আপনি যেটা বলছিলেন, আপনি উপদেষ্টা ছিলেন, নানান রকম হাইপ আছে, আপনি ফর্ম কিনলেন, স্বতন্ত্র নির্বাচন করবেন, দলে আসবেন। আপনি স্বতন্ত্র নির্বাচন করলে এনসিপির হয়ে দলে পার্টিসিপেট করতে সমস্যা কোথায়? আসলে ব্যাপারটা ওই দাঁড়ালো যে উনি আসলে, আমি ধারণা করি তিনি আসলে ঠিক সাহস করে উঠছেন না। তার যে 2টো সিট, কুমিল্লার সিটে, কুমিল্লা 3 এবং ঢাকা 10, দুটি আলোচনা কোনোভাবেই সম্ভব না। ওখানে এত জনপ্রিয় একজন বিএনপির নেতা আছেন। আর ঢাকাতেও একই কথা, মানে ঢাকায় ওনার তো ভোট নাই, ভোট আসলে দিনের শেষে জামায়াতে যা আছে, জামায়াতে এই সিটগুলোতে খুব ভালো কিছু করবে না। সো পরাজিত হওয়ার চাইতে নির্বাচনে পার্টিসিপেট করে এবং খুব বাজেভাবে যদি পরাজিত হন, তার চাইতে রাদার এইভাবে থাকাটা তার জন্য ভালো। শেষ পর্যন্ত যেতে পারলেন, কারণ আমরা এর মধ্যে মিডিয়াতে দেখেছি একটা দর কষাকষি চলছিল, তার পজিশনটা কি হবে। তিনি এমন একটা পজিশন চেয়েছিলেন যেটা তাকে, তিনি মন্ত্রী ছিলেন, সুতরাং তার জন্য একটু বেটার কিছু উনি চাইছেন, সেটা সুরাহা হয়নি বলে শেষ পর্যন্ত হলো এভাবে হলো আর কি, তিনি যুক্ত হলেন। তো এখন আসলে দেখার ব্যাপার আছে, তিনি ইলেকশনের মূল কৌশল নির্ধারণ সহ পুরো পরিচালনা করবেন। আমি জানি না ইলেকশন পরিচালনা করা নিয়ে তার ঠিক কতটুকু যোগ্যতা বাকি আছে। লেটস সি উনি কেমন করেন। এবারে যদি এভাবে ভাবি যে যখন আমরা কুমিল্লা 3-এর তিনি বিভিন্ন রকম অর্থ বরাদ্দ দিচ্ছিলেন এবং সহযোগিতা করছিলেন, তখন এক ধরনের আলোচনা ছিল যে তিনি ভোট টানার জন্য তার বরাদ্দগুলো দিচ্ছেন। দ্বিতীয়বারে যখন ঢাকা 10 আসন নিয়ে কথা হলো, তখন সেখানেও তিনি একই কাজ করেছেন এবং ঢাকা 10 আসনটা মানে অন্যান্য দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন মানে মনে করা যেতে পারে নানা কারণে। তো এই আসনে আপনার কি মনে হয় না যে ওনার যে আগের বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রেস কনফারেন্সে যে কথাগুলো আমরা শুনেছিলাম, তাতে উনি আসলে নির্বাচন করতে চেয়েছিলেন সেই সময়, সত্যি সেরকমই ধরে নেওয়া যায়? তাহলে কি ব্যর্থ হয়ে, যেটি আপনি বললেন যে একেবারে খারাপভাবে হেরে যাওয়ার সেই সম্ভাবনাটাই প্রকট হয়েছে, এবং সেটা কি বিএনপিতে তার জায়গা না হওয়ার কারণে? বিএনপিতে জায়গা মানে বিএনপির প্রার্থী হওয়া না, মানে বিএনপির সাপোর্ট না। এক্স্যাক্টলি, বিএনপির সাপোর্ট যদি এনসিপি পেত, যদি বিএনপি তাকে ছাড় দিত, এমনকি তার বিএনপিতে তিনি জয়েন করতে পারেন, এই আলাপও ছিল। তখন আমি একটা প্রশ্ন তুলেছিলাম, সেটা হলো বাস্তবে তিনি ঠিক কি করেছেন, কতটা দুর্নীতি করেছেন সেসব সরিয়ে রাখি, কিন্তু এটা তো সত্য তার পিএস দুর্নীতির কারণে, এপিএস দুর্নীতির অভিযোগের কারণে চাকরিচ্যুত হয়েছেন। দুদকের অনুসন্ধান এখনো চলছে, যদি আমরা জানি না। এবং এপিএস খারাপ কিন্তু উপদেষ্টা ভালো বলা খুব, এটা আসলে কিভাবে হয়? সো অভিযুক্ত এবং ওয়াইড স্প্রেড পারসেপশন আছে তার দুর্নীতি নিয়ে। এছাড়া নানান অনিয়ম, তার বাবার ঠিকাদারি লাইসেন্স করা, তার অস্ত্র নিয়ে সমস্যা, তিনি মিলিটারি চিফের সাথে কনফ্লিক্ট তৈরি করার চেষ্টা করেছেন। দেয়ার লটস অফ কমপ্লেইন্টস। আর আপনি যে দুটোর কথা বললেন, এগুলো তো একেবারে দিবালোকের মতো আমাদের সামনে এসে হাজির হয়েছে। সো আমি ধারণা করি শেষ পর্যন্ত বিএনপি বুঝতে পেরেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অ্যাসেট না, একটা লায়াবিলিটি। আমিও মনে করি, আমি বলেছি, এবং সেটা না করার মাধ্যমে ফলে বিএনপি সমর্থন যদি না পান, সমর্থন পেলে জিতে আসার একটা সম্ভাবনা থাকে। জামাতের সমর্থন নিয়ে খুব ডিজাস্টারাস রেজাল্ট করলে তার ভবিষ্যৎ রাজনীতির
প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। তার চাইতে এই পরিচালনা কমিটিতে থাকলে পার্টিসিপেট করলাম না। তার জায়গা থেকে অনেক একটা কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে, যে তিনি ওরা নতুন বন্দোবস্তের কথা বলেন, ও নতুন বন্দোবস্ত নাই আসলে, এটা পুরনো বন্দোবস্ত। কিন্তু পুরনো বন্দোবস্তের রাজনীতিতে ইনি সম্ভবত একটু বেটার রাজনীতি বোঝেন। তো উনি পার্টিসিপেট না করাটাকে মানে পুরনো ধারার বেটার পুরনো রাজনীতি। ধারা বেটার রাজনীতি আমি মনে করি। এবার একটু আরেকজনের ক্ষেত্রে আসি, যে ৩ ছাত্র উপদেষ্টার তো ২ জনের সমাধান এনসিপি। জি। একজন হচ্ছেন নাহিদ ইসলাম, আরেকজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জি। কিন্তু ঠিক এই একই পথে হাঁটলেন না মাহফুজ আলম, এবং গতকালকের যে স্ট্যাটাস যেটা আপনি এরই মধ্যে উল্লেখ করেছেন, সেখানে তিনি বললেন যে এই এনসিপির সাথে তিনি যুক্ত হতে চান না। যেমন আগের ২ জনের কিন্তু অসুবিধা হয়নি। তো উনার এই বক্তব্যটা কেন, বা উনার যে নির্বাচনে তো উনি অংশগ্রহণ করার জন্য লক্ষ্মীপুরে এক আসনে এক ধরনের গুঞ্জন ছিল না, তিনি ফর্মও উঠিয়েছিলেন। এবং গতকাল পর্যন্ত সবাই জানেন যে তিনি সেখানেই প্রার্থী হচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত হলেন না। এইটার ভেতরে আসলে মানে মূল বিশ্লেষণটা কি আপনার? আচ্ছা, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম নিয়ে একটা পত্রিকা একটা রিপোর্ট করেছে, আমি সেটাও একটু উল্লেখ করতে চাই। জি। তাদের নির্বাচনে পার্টিসিপেট না করার পেছনে এটাও একটা কারণ হতে পারে। জামায়াত নাকি ক্যাটাগরিক্যালি এই দুজনের বিরুদ্ধে বলেছে যে জোট করতে হলে দুজনকে ইলেকশন করানো যাবে না। আচ্ছা। কারণ হচ্ছে আসিফ মাহমুদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, আর মাহফুজ আলম একাধিকবার তিনি জামায়াতের বিরুদ্ধে, বিশেষ করে মওদুদিবাদের বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছেন। মনে আছে একবার লিখেছেন যে অর্ধ ডজন মওদুদিবাদের দোকান আছে, নতুন দোকানের প্রয়োজন, এনসিপি কে উল্লেখ করে বলেছিলেন। তো জামাতের সাথে ইডিওলজিক্যালি, এমনকি ৭১ নিয়েও জামাতকে তিনি খুব কঠোর কথাবার্তা বলেছিলেন। সো মাহফুজ আলমের বিরুদ্ধে একটা আদর্শিক অভিযোগ আছে, আর আসিফ মাহমুদের বিরুদ্ধে একটা ওই যে বললাম যে দুর্নীতি রিলেটেড অভিযোগ আছে। সুতরাং তাদের জোটের জন্য এটা ক্ষতিকর হবে বলে জামাতের নাকি একটা শক্ত অবস্থান ছিল। সেই কারণে জনাব আসিফ মাহমুদ নির্বাচনে প্রার্থী নাও হতে পারেন, মাহফুজ আলমও নাও হতে পারেন। আচ্ছা, এটা হলো একটা দিক। আরেকটা হচ্ছে মাহফুজ আলম যেটা লিখেছেন, আমি মোটা দাগে আবার এটা বেশি রিলাইও করি, কারণ মাহফুজ আলম দীর্ঘদিন থেকে, তার কনসিস্টেন্সি আছে, তিনি দীর্ঘদিন থেকে এই আলাপটা সামনে আনছেন। তিনি আসলে জামাতের রাজনীতির ব্যাপারে তার রিজার্ভেশন আছে, এটা ফ্যাক্ট। জামাত তাকে নেয়নি না, তিনি জামাতকে নেননি, তিনিও জামাতকে না পছন্দ করে থাকতে পারেন। কারণ তিনি দীর্ঘদিন থেকে মধ্যপন্থী রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করেছেন, এবং গতকালকে স্ট্যাটাসের শেষ অংশে সেটাই লিখছেন মূলত, যে মধ্যপন্থী যে নতুন রাজনীতি আছে সেটার একটা উন্মেষ আবার হবে। এতে এক ধরনের ইঙ্গিত মনে হয় যে তিনি নিজেই কিছু করতে যাচ্ছেন কিনা, অ্যাটলিস্ট ওই আজকে আরো একটা স্ট্যাটাস দিয়েছেন যে নতুন একটা কিছু শুরু হতে যাচ্ছে, এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত দিয়েছেন, সরি আই মিস দ্যাট স্ট্যাটাস। হ্যাঁ, গতকাল মনে হচ্ছিল যে এরকম একটা কিছু হতে যাচ্ছে। সেই কারণে আমি মনে করি, কারণ আপনারা খেয়াল করবো যে জামাতের সাথে যাবে এই খবরেই পদত্যাগ করা শুধু না, প্রতিবাদ করে চিঠি লেখা, দলের মধ্য থেকে সমালোচনা করা গুরুত্বপূর্ণ পার্সেন্টেজ। এবং যেটা একটু আরো বড় করে উল্লেখ করতে চাই, এনসিপির একটা অসাধারণ সৌন্দর্য ছিল, সেটা হচ্ছে ফ্রন্ট লাইনে খুব গুরুত্বপূর্ণ জায়গায় অনেক নারী ছিলেন। আমাদের ইয়াং নারীরা পলিটিক্স করছেন, তারা মাঠে যেমন আছেন, তারা রাজনীতিতে আছেন, খুব সুন্দর ব্যাপার ছিল। মানে আমাদের নারীর পার্টিসিপেশন গ্রোসলি, আমি শুধু ইসলাম ভিত্তিক বা ধর্মভিত্তিক দলের কথা বলছি না, বিএনপি আওয়ামী লীগের মতো দলেও ফ্রন্ট লাইনে খুব বেশি নারী আসলে ছিলেন না। আর কেউ কেউ যদি থেকেও থাকেন, অনেক ক্ষেত্রে মানে পরিবারের যে ব্যাকগ্রাউন্ড সেটা থেকে এসেছে, কিন্তু এখানে এত নারীরা ছিলেন। এই নারীরাই দেখলাম আবার প্রতিবাদী হয়ে উঠেছেন, কারণ একটা ধর্মভিত্তিক দলের সাথে শুধু না, জোটের সাথে। এখানে একটা কথা একটু বলে রাখা জরুরি, শুধু জামায়াতে ইসলামী না, এই জোটে এমন রাজনৈতিক দল আছে যে রাজনৈতিক দল কোন টক শোতে কোন সদস্য যাওয়ার আগে নিশ্চিত হন সেখানে নারী অ্যাঙ্কার আছেন কিনা। তাদের সংবাদ জামাত ইসলামের কথা বলছেন না, তার বাইরে জামাত ইসলামের এটাও, তার বাইরের কিছু দল আছে যাদের এটা শর্ত। আচ্ছা, তাদের সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক উপস্থিত থাকতে পারেন না। তো এখন এনসিপির যে নারীরা সামনে দাঁড়িয়ে লড়াই করছেন, রাজনীতি করতে চাইছেন, তো তারা ভোকাল হয়েছে। তো যেটা বলতে যাচ্ছিলাম, মধ্যপন্থার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, বামপন্থীও মানুষজন আছে, সবাই মিলে তারা একটা ভিন্ন কিছু ভাবতেও পারেন। আমি জানি না মাহফুজ আলমকে কেন্দ্র করে এই ধরনের কোনো চিন্তা বা চেষ্টা শুরু হয়েছে কিনা। যেহেতু প্রসঙ্গটা আসলো, একটা মানে সম্পর্ক প্রশ্ন করি আপনাকে, সেটি হচ্ছে এনসিপি কে ধরে নেওয়া হতো মানুষের মধ্যে, এরকম একটা ব্যাপার আসলো যে ২৪-এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা, মানে তাদেরই সংগঠন, একটা মানে রাজনৈতিক দল এটি, সেটিরই এক ধরনের জামাতের লেজুর হয়ে গেল এই নির্বাচনের সময় এসে। সেখানে মাহফুজ আলম আলাদা করে এটা বড় কোনো স্বপ্ন দেখায় কিনা আপনাকে? রাজনীতি আসলে খুব লম্বা সময়ের ব্যাপার। মানে আমি এই এনসিপির যেটা দেখা যাচ্ছে, ধরুন মাহফুজ আলমের কথাই যদি বলি, আরেকটা মওদুদিবাদের দোকানের তো দরকার নাই। মানে আপনি যদি কেনেন, ওই কেউ বলে না, হচ্ছে ভারতে এই আলাপটা ভারতে হয়েছে, ভারতে যখন কংগ্রেস মাইল্ড হিন্দুত্ববাদ করার চেষ্টা করছিল, তখন অনেক সমালোচক বলছিলেন, দেখো
কেউ যদি হিন্দুত্ববাদ কিনতে চায়, সে মোদি দোকান থেকে না, সে ডিপার্টমেন্টাল স্টোর থেকে, সে বিজেপি থেকেই হিন্দুত্ববাদ কিনবে। সো ওই মাইল্ড করে হবে না, তুমি হবে না। রাদার তার অল্টারনেটিভ কিছু করো। সো আচ্ছা। এনসিপির যে অংশটা মনে করে তারা মধ্য ডান, পুরো ডান না হলে মধ্য ডান অবস্থানে যাবে, এই রাজনীতি যদি কেউ নিতে চায়, সে রাদার জামাতের কাছেই যাবে, হ্যাঁ, সে এনসিপির কাছে যাবে না। সুতরাং এনসিপির যদি সম্ভাবনা থেকে থাকে, সেটা আসলে মধ্য বা মধ্য বাম একটা জায়গা, সেই জায়গায়। সেই জায়গাটা থেকে আসলে তাকে রাজনীতি করা দরকার। সেই কারণে আমি, যারা আলাদা হতে চাচ্ছেন তারা যদি রাজনীতিটা ঠিকঠাক মতো করেন এবং কন্টিনিউ করেন। আমি একটা জিনিস বলি, আমরা মনে করি রাজনীতি খুব শর্টকাটের ব্যাপার, আপনি খুব স্টার, আপনি একটা গণঅভ্যুত্থান করেছেন, আপনি বিখ্যাত ফেমাস মানুষ, আপনাকে সবাই চেনে, so আপনি খুব দ্রুত দাঁড়ালেই হয়ে যাবে। হয়ে যাবে। আছে একটা উদাহরণ, সেটা হচ্ছে যে আসামে হয়েছিল আসু, স্টুডেন্টস অ্যালায়েন্স একটা মুভমেন্ট করেছিল, পরের নির্বাচনে প্রফুল্ল মহন্ত জিতে জিতে যান গিয়েছিলেন। এবং ইয়াংগেস্ট চিফ মিনিস্টার হয়েছিলেন। কিন্তু আমি যদি আরেকটা উদাহরণ দিই, পাকিস্তানে ইমরান খান মানে এত বিখ্যাত, এত জনপ্রিয় মানুষ তো হয় না। মিড 90s-এ উনি রাজনীতিতে নাম লেখালেন, উনি ক্ষমতায় আস্তে আস্তে 20 বছরের বেশি সময় লেগেছে। হ্যাঁ, এটা লম্বা সময়। সেই দলটা কিন্তু গ্রাউন্ড তৈরি হয়েছে। হ্যাঁ, মিলিটারি তার প্রথমবার ক্ষমতা আসার ক্ষেত্রে তাকে লাস্টলি মিলিটারি সরালেও প্রথমবার ক্ষমতা আসার ক্ষেত্রে মিলিটারি তাকে ক্ষমতা সাহায্যও করেছে, কিন্তু ওইটুকু করতেও তার 20 বছরের বেশি সময় লেগে গেছে। সে কারণে বলছে, মধ্যপন্থার যারা রাজনীতির কথা ভাবেন, তারা যদি শর্টকাটের চিন্তা না করে তারা যদি রাজনীতিটা করে যান, বাংলাদেশের রাজনীতি করে তাদের পক্ষে দাঁড়ানোর সুযোগ আছে, কারণ এই মানুষগুলোর অ্যাচিভমেন্ট আছে, অর্থাৎ আপনি সুযোগ দেখেন। ওকে, এবারে আসি, আপনি একটু বলার চেষ্টা করছিলেন বা আপনার যে রিপোর্টের উদাহরণ দিলেন, সেখানে যে জামাতের বাধার মুখে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই দুজনই আসলে এনসিপিতে সরাসরি নির্বাচনে আসতে পারলেন না, বা এরকম একটা, মানে ওই রিপোর্টের বিষয়টা এরকম। এখন আমি যদি একটু ক্যাটাগরিক্যালি এভাবে দেখি, যে একদিন আগে অর্থাৎ গতকালকে এনসিপি জামাতের সাথে নির্বাচনে জোটে যাওয়ার ঘোষণা দিল, ঠিক তার পরের দিনই আমরা দেখলাম আসিফ মাহমুদ এলেন এনসিপিতে এবং পুরো নির্বাচনটা সমন্বয় করবেন। এইটা একটা, আসিফ মাহমুদের গতকাল পর্যন্ত মুভমেন্ট মানুষের কাছে ছিল এরকম যে তিনি নির্বাচনে প্রার্থিতা যারা করেন, আমার মনে হয় যে বাংলাদেশে নির্বাচনে কেউ প্রার্থী কিন্তু তিনি আর প্রার্থী হবেন না, এই ঘোষণা দেওয়ার জন্য তারা আসলে প্রস্তুত থাকে না, এবং তাদের জন্য আসলে অনেক কষ্টের ব্যাপার, সাধারণত সরে আসতে চান না। তিনি সরে এলেন, তাহলে এটি আসলে পূর্ব পরিকল্পিত ছিল, তিনি এটাই হবার কথা ছিল, এটা ধরে নেওয়া যায়? ধরে নেওয়া যায়। উনি অপশন খোলা রেখেছেন, কিন্তু যখন সময় আগাতে থাকলো, যদি জামাতের শক্ত রিজার্ভেশন থাকে, আর এমনিও আমি শুরুতে যেটা বলেছি, আপনি ঢাকা থেকে জামাতের সমর্থন নিয়ে নির্বাচন করলেও খুব ভালো কিছু করবেন না আসলে, ইটস ফর শিওর। এবং যারা আসিফ মাহমুদের আমরা ব্র্যান্ডিং বলি না, ধরেন নাহিদ ইসলাম মন্ত্রী ছিলেন, আমরা নিশ্চিতভাবে জানি না উনি ওখানে কোনো অন্যায়, দুর্নীতি, অনিয়ম করেছেন কিনা, জানি না, কিন্তু নাহিদ ইসলামের সম্পর্কে আপনি দেখবেন এই পারসেপশন নেই, এরকম নেই। মাহফুজ আলম তো আসিফ মাহমুদের সমান ছিলেন, আপনি কি বাস্তবে কি ছিলেন আমি জানি না, আবারও বলছি, ইটস অল অ্যাবাউট পারসেপশন, পলিটিক্স কিন্তু পারসেপশনের ব্যাপার। আসিফ মাহমুদ কতটা দুর্নীতি করেছেন আমি আসলে জানি না, এগুলো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, কিন্তু পারসেপশন হচ্ছে অনেক রকম অনিয়ম, দুর্নীতির সাথে তিনি জড়িত হয়েছেন। এই নাহিদ ইসলাম তো, ফলে তাদেরই কেউ কেউ জামাতের ভোট নিয়ে হয়তো বেটার ফাইট করতে পারবেন, আসিফ মাহমুদ সেটা পেরে উঠবেন না, কারণ তার ইমেজ অত্যন্ত সংকটের মধ্যে পড়েছে, সেটা তার জন্য আসলে খুব টাফ হয়ে যাবে। এবার এনসিপির ইমেজ নিয়ে যদি বলি, এটা হচ্ছে তাদের ব্যক্তিগত এই দুইজন প্রার্থী, কিন্তু এনসিপির ইমেজের ক্ষেত্রে এনসিপির যে মধ্যপন্থা, তারা নিজেরা কিন্তু কয়েকবার বলেছে, এবং তারা মাত্র কয়েকদিন আগে একটা জোট তৈরি করলো, সেখানে 3টি দল থাকলো, তার মধ্যে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং সংস্কার নামেই তারা জোট করলো। সেই জোটের মানে সেখানে তাহলে কোনো কমিটমেন্ট ছিল না, এটা তাদের মূল কমিটমেন্ট ছিল। মাঝখানে মানে অনেকগুলো পরিবর্তন দেখছি, প্রার্থীদেরও অনেক পরিবর্তন, তারা বললো 300 আসনে, তারপরে 125 আসনে দিল হচ্ছে ঘোষণা, এরপরে এখন 30টাতে দফা হলো জামাতের সাথে। 30টাতে আরো মারাত্মক অভিযোগ আছে, ডক্টর তাসনুভা জাবিন একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি দাবি করছেন আলাপটা আগে এরকম ছিল, যদি জোটও হয় বাকি জায়গাতে, মানে এখানে তারা ছাড় পাবে, কিন্তু বাকি জায়গাতে এনসিপি পার্টিসিপেট করবে। এখন বাকি জায়গাতে এনসিপি পার্টিসিপেট করছে না, এখন সংকটটা কোন জায়গায়? 270টায় কোনটায় জামায়াত, কোনটায় খেলাফত মজলিস, কোনটায় ইসলামী আন্দোলন। এনসিপির নেতা কর্মীদেরকে তাদের হয়েও ক্যাম্পেইন করতে হবে, পরিস্থিতিটা এখন এরকম। তার মানে একটা মধ্যপন্থী দল যে জামাতের বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়, এরকম মানুষও দলও এখানে আছে, তার দলের হয়েও কোন কোন সিটে ভোট চাইতে হবে। যারা বাংলাদেশে শরিয়া কায়েম করতে চায় তাদের ক্যাম্পেইন করতে হবে। যে দল নারী অ্যাঙ্কার থাকলে টকশো করে না, এনসিপি নারীদেরকে তার হয়ে ভোট চাইতে হবে। এই হচ্ছে পরিস্থিতির জায়গা। সুতরাং এনসিপি মানে যত সিম্পল মনে করছে, ব্যাপারটা আসলে অত সিম্পল হয়ে দাঁড়াবে না। এনসিপি আসলে আমাকে যদি জিজ্ঞেস করেন,
ইটস এ ডিজাস্টার ফর দেম, এবং তাদের যতটুকু ক্ষতি হয়েছে ঠিক ততটুকু লাভ শেষ পর্যন্ত আসলে জামাতের হয়েছে। জামাত গেইন করেছে এই জোটে বিশালভাবে, এতে কোনো সন্দেহ নেই। একটা বক্তব্য আসছিল আজকে, আরেকটি পার্টি আপনি জয়েন করেছে, আপনি নিশ্চয়ই জানেন, এবি পার্টি। যে এবি পার্টি এই এনসিপি সহ আরেকটি জোট করলো, তারা দুইটি এখানে চলে আসলো। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এক ধরনের পারসেপশন আছে এবং অনেকে লিখে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ক্ষেত্রে যে এবি পার্টি জামাতের বি টিম এবং এনসিপি হচ্ছে জামাতের ছাত্র সংগঠন। এইভাবে যদিও ওখানে ছাত্র শিবির আলাদা আছে, তারপরে এটি বলা হতো। তা এবারের যে সমীকরণ সেটা আসলে সেটাকেই সাপোর্ট করলো কিনা? অনেক ক্ষেত্রেই তাই। যেমন ধরুন এবি পার্টিকে জামাতের বিরুদ্ধে আমরা বেশ কঠোর কথা বলতেও মাঝে, মাঝে শুনেছি। সো সেই এবি পার্টি গিয়ে জামাতের সাথে জোট করছে, দ্যাটস রিয়েলি ভেরি সারপ্রাইজিং। কারণ আমরা জানি এবি পার্টির যিনি প্রধান তিনি খুবই মুজিবুর রহমান মঞ্জু, ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, খুবই সিগনিফিক্যান্ট নেতা ছিলেন, এবং অনেকেই ওই পার্টির অনেকেই একসময় ছাত্র শিবির ব্যাকগ্রাউন্ডে ছিলেন। তারা আমাদের সামনে পোর্ট্রে করেছেন যে সেখানে তাদের অনেকগুলো নীতিগত ইস্যুতে ডিবেট হওয়ার কারণে তারা কেউ বহিষ্কৃত হয়েছেন, কেউ ছেড়ে চলে এসেছেন। কিন্তু এখন এই আলাপটা আসলে আছে, এটা খুব অস্বাভাবিক না। অন্তত এবি পার্টি তাদের যে চিন্তা, আমি ধারণা করি তারা একেপি যেটা আছে টার্কিতে, ট্রুথ অ্যান্ড জাস্টিস পার্টি, এক দোকানের পার্টি, সেটার আদলে দলটাকে তৈরি করতে চাইছেন। নামটার মধ্যে ইসলাম নেই, কিন্তু ইসলামিক মূল্যবোধ তারা ধারণ করতে চান এবং ইনফর্মাল ইসলামকে ব্যবহার করা এরদোগান যেটা করেন। তো সেই কারণে আমিও যে অভিযোগটা করা হয় এখন যাওয়ার মাধ্যমে এটা আসলে টু সাম এক্সটেন্ট সেটা ওই রকম ভাবে একটা পারসেপশন তৈরি। আবারও বলছি, পলিটিক্স কিন্তু পারসেপশনের ব্যাপার। সেই পারসেপশনের একটা ভ্যালিডিটি আছে, কারণ অনেকে এই কথাগুলো বলছিলেন। এই প্রসঙ্গে যোগ করতে চাই, মিস্টার ফজলুর রহমান বিএনপির নেতা, খুব সমালোচনা তার হতো একটা। তিনি বহুদিন থেকে বলে বেড়াচ্ছেন, আজকে কিন্তু আমি দেখলাম ফেসবুকে ওই ক্লিপটা লোকজন শেয়ার করছেন এবং ইট বিকেম ভাইরাল। এই দুটো এবি পার্টি, এনসিপি, যে এরা আসলে অভিনেতা, এরা সামনে অভিনয় করে, পেছন থেকে ডিরেক্টর হচ্ছে জামাত। এবং অনেকে ফান করে লিখছে যে তার কাছে মাফ চাই, আমরা একসময় এটা নিয়ে সমালোচনা করেছিলাম। সো এই পারসেপশন গুলো তো আসলে তৈরি হচ্ছে। একটা কথা বলে রাখা ভালো, এবি পার্টি তো পুরোটাই আসলে জামাত বা শিবির ব্যাকগ্রাউন্ডের মানুষজন, কিন্তু এনসিপির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অংশ সেখান থেকে এসছেন। সো-কল্ড এক্স শিবির বলে একটা গ্রুপ বেরিয়ে যাওয়ার পরও এখানে তারপরও প্রচুর আসলে ওই ভাবধারার মানুষ আছে। তাহলে একটু যদি ওই যে জোট তারা কয়েকদিন আগে গঠন করলেন, সেটা হচ্ছে আসলে নামকাওয়াস্তে একটা জোট ছিল এবং সেখানে আরেকটি দল থেকে গেল, সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এইটা মানে তাদের ভুল ছিল নাকি উনাদের আসলে ট্র্যাপ ছিল, নাকি এটা আসলে হয়ে গেছে? আমি রাষ্ট্র সংস্কার আন্দোলন কিভাবে আসলে এই ট্র্যাপে পড়লো আমি একটু কনফিউজড। আমি ট্র্যাপ বলছেন আপনি? ট্র্যাপ বলছি আমি, এখন ট্র্যাপ বলবোই। হ্যাঁ, মানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যিনি প্রধান, আমি আমার খুব শ্রদ্ধার একজন মানুষ, হাসনাত কাইয়ুম, আমি তার সম্পর্কে একটু বলতেই চাই। সংস্কার, কনস্টিটিউশনাল রিফর্মস নিয়ে অনেকেই স্বাধীনতার পর থেকে আলাপ করেছেন। মিডল ক্লাসের কাছে কনস্টিটিউশনাল রিফর্ম, কনস্টিটিউশনাল প্রবলেমস কি আছে না আছে, এটা মিডল ক্লাসের কাছে তার ভাষায় রিচ করার কৃতিত্ব আমি এই হাসনাত কাইয়ুমকে দিতে চাই। তাদের এক সময় এইটার আগে তাদের একটা রাষ্ট্রচিন্তা নামে একটা প্রতিষ্ঠান ছিল, সেটার মাধ্যমে তারা এই আলাপগুলো করে গেছেন। তাদের আলাপের সাথে আপনি দ্বিমত করতে পারেন, কিন্তু তারা মানুষকে কনসাস করে গেছেন। তো যেটা হলো, এই জোটে তারা আসলেন, আমি একটু অবাক হয়েছে। এর আগে ওই যে একটা সময় আপ বাংলাদেশ ওইখানে থাকার কথা ছিল, যেটা জামাতের আরেকটা জামাতের কতগুলো কোন একটা টিম এরকম একটা আলাপ কেউ করছেন। তো যাই হোক, তিনি সেখানে গেছেন, ওনার বোঝা উচিত ছিল, আমার ব্যক্তিগতভাবে মনে হয় উনি বুঝে উঠতে পারেন নাই। এটা আসলে একসাথে একটা ইন্টারিম টাইম, কারণ বার্গেন গুলো হচ্ছিল না। এবং আমি মনে করি এটা এনসিপি, এবি পার্টি মূলত এইটা করার মাধ্যমে তিনজনকে একত্রে রেখেছি দুপক্ষের সাথে বার্গেনিংটা কেমন করা যায় দেখার জন্য। এবং বিএনপির সাথে যেহেতু বার্গেনিংটা খুব ভালো কিছু আর হয়ে দাঁড়ালো না, তাই তারা এরা তিনজন ইন্ডিভিজুয়ালি থাকবে এই বিশ্বাসটা করা মনে হয় না ঠিক হয়েছে। কারণ এনসিপি অ্যাট এনি কস্ট তাহলে এমপি হতে চেয়েছে, সোজা বাংলা কথা, যে কোনো মূল্যে এবারই হতে হবে বেশ কিছু। ইনফ্যাক্ট এই যে আমি তাসরুফার কথা বলছি, তিনি তার স্ট্যাটাসে একই কথা বলছেন, অন্য সমালোচকরা একই কথা বলছেন যে আমরা আলাদা থেকে ইলেকশন করতাম, আমরা এমপি না হতাম এবার, কিন্তু এবারই এমপি হতে হবে। এনসিপি থেকে যে এবারই এমপি হতে হবে এই ধরনের বোধ আছে, এটা বুঝলে তো তাহলে আপনি ইন্ডিপেন্ডেন্টলি থাকবেন না, এটা তো বোঝাই যাচ্ছিল। আচ্ছা, এবারে তাহলে ওই জোটটা আসলে আপনার কথা থেকে এবং বিশ্লেষণের কার্য তো দেখা যাচ্ছে যে ওই জোটের আসলে কোনো অস্তিত্ব আর থাকলো না। মানে মাত্র মানে ওই একটা দল থাকলে তার জোট, একটা দল থাকলে তার জোট থাকে না। এবারে আসি, একটু যোগ করি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে গণতন্ত্র মঞ্চ বলে একটা মঞ্চ ছিল দীর্ঘদিন, ওদেরও দলগুলো প্রায় 7-6টা বিএনপির সাথে তারা যুক্ত হয়ে গেছে। মানে ওই জোটের রাষ্ট্র সংস্কার আন্দোলন এখন একেবারেই একা হয়ে পড়েছে। আচ্ছা,
এবারে এভাবে তাহলে ধরা যায় কিনা যে দুটি দল আসলো, এনসিপি এবং এবি পার্টি জামাতের সঙ্গে। এনসিপি ৩০০ থেকে ৩০-এ এসে নামলো এবং এবি পার্টির এখন গতকাল পর্যন্ত ৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল তারা। এখন যেটি শোনা যাচ্ছে ৩টি আসন, ফেনী ২, বরিশাল ৩ এবং পটুয়াখালী ১, এই ৩টি আসনে মানে ছেড়ে দেওয়া হতে পারে। তার মানে ৩টা, তারা ৩০টা এবং ৩টা, মাত্র ৩টি আসনের জন্য এবি পার্টি গেল। নাকি তাদের এই কনফিডেন্সটা ছিল না যে ৩টি আসনে তারা আলাদাভাবে কম্পিট করে জয়লাভ করে আসতে পারে? আমার মনে হয় না কনফিডেন্স ছিল, এবং এটা সম্ভব না। বাংলাদেশের নির্বাচনী রাজনীতি আসলে খুব টাফ জিনিস। এটা এখন এটা আপনি ভোটারদেরকে নানানভাবে ব্লেম করতে পারেন, কিন্তু ভোটাররা এভাবেই চিন্তা করে। আর ভোটাররা আরেকটা জিনিস চিন্তা করে, সেটা একটু বলে রাখা ভালো। সংসদ নির্বাচন কিন্তু ব্যক্তিকে ভোট দেয়া না। এটা একটু বলে রাখি, আমি এটা নিয়ে আলাদাভাবেও আসলে আরো কথা বলবো, লিখতেও চাই। কেউ বলেন প্রার্থী দেখে ভোট দিন। আসলে সংসদ নির্বাচন প্রার্থী দেখে ভোট দেওয়ার ভোট না। সংসদ নির্বাচনের মাধ্যমে আপনি একটা দেশের, বাংলাদেশের সরকার নির্ধারণ করবেন, কে ক্ষমতায় যাবে। এখানে আসলে ব্যক্তি, আপনি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে ব্যক্তি দেখতে পারেন। এখন ধরুন এবি পার্টি ৭০টা এসি, ধরেন ৭০টায় জিতিয়ে দিলাম, সো তাতেও কিছু যায় আসে না। সরকার গঠন করতে হলে ১৫১টা লাগবে। সো মানুষের ওই যে ভোট নষ্ট হওয়া, এরকম একটা কথা আছে। এর সঙ্গে আমরা শেয়ার করি আপনার সাথে। জাসদ যখন ৭৩ সালে নির্বাচন করে, আমি জাসদের অনেক নেতার সাথে কথা বলতে গিয়ে দেখেছি, তারা ৩০০ ক্যান্ডিডেট দিতে তাদের অনেক ঝামেলা হয়েছে। খুবই দুর্বল ধরনের ক্যান্ডিডেট কয়েকটা জায়গায় দিয়েছেন, যে ধরুন ছোটখাটো ব্যবসা করে, ছোট্ট দোকান আছে, মুদি দোকান করেন, এমন মানুষকেও তারা দিয়েছেন। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল দেখানো, দেখো আমি ৩০০ সিটে ক্যাম্পেইন করছি, মানে আমি নির্বাচনে জিততে চাই, আমি সরকার গঠন করতে চাই। সো আপনি ৫০টা, ৭০টা, ১০০টা নমিনেশন দিলেও আসলে মানুষের কাছে পারসেপশন, তখন সে চিন্তা করে যেটা, আমি এখান থেকে মুজিবুর রহমান মঞ্জু অথবা এখানে আসাদুজ্জামান ফুয়াদকে জিতিয়ে লাভ কি, এর চাইতে যে ক্ষমতায় আসবে আমি তাকে ভোট দেই। কারণ আমাদের এটাও একটা ভুল, এটা আমাদের হওয়া উচিত না। আপনার এখানে যিনি এমপি আছেন, তার দল যদি ক্ষমতায় থাকে, তাহলে আপনার এলাকার যে উন্নয়ন, মানে তো এমপির কাজ ছিল না, কিন্তু সেটাই হয়ে গেছে, টাকা আসবে। সো আপনি যখন চিন্তা করবেন যে তার চেয়ে আমার এখানে তো যিনি ক্ষমতায় আসবে, খুব বেশি সম্ভাবনা ধানের শীষ, আর না হয় দাঁড়িপাল্লা, যদি পরে কিছুটা থেকেও থাকে, সম্ভাবনা আছে বলে আমি মনে করি না, তারপর যদি থেকে থাকে নেক্সট এটা, তো তাহলে এটা দুটোর একটার মধ্যে তারা করার চেষ্টা করবেন। ওকে, এবার আসি উল্টো দিকের যে চিত্র, সেটি হচ্ছে যে মানে শেষ পর্যন্ত সেটাই তো দাঁড়ালো যে জামাত ইসলামের নেতৃত্বে একটা জোট এবং বিএনপির নেতৃত্বে একটা জোট, এর বাইরে আসলে অস্তিত্বগুলো, যেমন গণতন্ত্র মঞ্চের কথা আপনি বলছিলেন, সেটাও তো মানে আসলে ফাংশন করছে না নির্বাচনের ক্ষেত্রে। তাহলে মানে যদিও তারা বারবার বলার চেষ্টা করেন এটি নির্বাচনী জোট, এটা কৌশলগত জোট, আসলে সেইটা করে কিনা এবং বিএনপির ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে কিনা, বিএনপির প্রধান গুরুত্বপূর্ণ বা প্রতিদ্বন্দ্বিতা আসলে জামাতের সাথে ছাড়া আর কেউ থাকলো কিনা? না, আর কেউ থাকলো না, এবং জামাত আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী কিনা বিএনপির কাছে? আমি মনে করি না। জনাব তারেক রহমান বিএনপির প্রধান, তার দলকে সতর্ক করার চেষ্টা করছেন। এটা একজন সর্বোচ্চ নেতা হিসেবে করাই উচিত, যে নির্বাচন সহজ হবে না। আমি মনে করি এই নির্বাচন একেবারেই কঠিন হবে না। নির্বাচন বিএনপির জন্য কঠিন হবে পরেরটা। এটাই বিএনপি আদৌ কোনো চ্যালেঞ্জের শিকার হবে না। এখন ধরুন আপনি প্রায় দেখবেন ছবি দিচ্ছে, কে প্রধানমন্ত্রী হচ্ছেন, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান এখানে ধরুন হার্ট সাইন দেয়া, তারেক রহমান এখানে লাইক সাইন দেয়া, সবাই ভোট দিচ্ছে। আমি এগুলো প্রায়গুলোতে ঢুকলে দেখবেন ডাক্তার শফিকুর রহমান প্রাইম মিনিস্টার হওয়ার সম্ভাবনা তারেক রহমানের চাইতে ৩ গুণ ৪ গুণ এসব দেখবেন। আপনি আজকে একটা পোল খুলুন, আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে, এই পোলটা আপনি খুলুন, আপনি দেখবেন ২ দিন রাখুন, আপনার যত না ফলোয়ার্স আছেন তার তুলনায় বেশি ভোট পড়বে, এবং দেখবেন ওখানে ৩ গুণ সম্ভাবনা আছে জামাত সরকার গঠন। তার মানে এটা আসলে উদ্দেশ্য প্রণোদিত একটা বাহিনী আছে, আপনার এই লিংকটা তারা পৌঁছে দেবে বিভিন্ন গ্রুপে, তারা ওখানে ভোট টোট দেবে। আমি যে কথাটা বলতে চাই যে সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেমে ব্যাপারটা এরকম হচ্ছে, জামাত আসলে কম্পিটিশনের কাছাকাছিও যাবে না। আচ্ছা, মানে জামাতে জোট সহ যদি ৫০ সিট পায়, এই জোট সহ, এটা খুব ভালো ফলাফল মনে করি। আচ্ছা, মানে ৫০টা পেলেও ভালো, মানে খুবই ভালো। এই জোট করে যদি ৫০টা বা ৬০টা পর্যন্ত পেয়ে যায়, ইটস এ ভেরি গুড রেজাল্ট আমি মনে করি। তো ফলে এটা খুব ভালো কিছু হয়ে দাঁড়াবে তা না। খুব সরল সহজ ভাবে যদি এভাবে বলা যায় যে আওয়ামী লীগ একটা শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির, যে কারণে আওয়ামী লীগ বিএনপিকে, বিএনপি আওয়ামী লীগকে ঠেলাঠেলি করতো, যেটি হচ্ছে মাঠের রাজনীতির, ভোটে জেতার রাজনীতির ক্ষেত্রে। কিন্তু আওয়ামী লীগ যেহেতু নাই, কাজেই বিএনপি জিতে যাবে, এই ধরনের একটা সরল হিসাব কি করা যাচ্ছে? একদম করা যাচ্ছে, ক্লিয়ারলি করা যাচ্ছে। ইনফ্যাক্ট এবার আওয়ামী লীগ থাকলেও বিএনপি সহজে জিতে যেত। না, পরিস্থিতিটা এরকম। আচ্ছা, যদি নাই হতো, 18 সালে রাতে সিল মেরেছিলেন কেন? শেখ হাসিনার কাছে ডেটা আপনার আমার সাথে অনেক বেশি আছে।
উনি দিনের বেলাও কারচুপি করে ঠেকানো যাবে না উনি শিওর ছিলেন, সো রাতেই করে ফেলো কাজটা। সুতরাং আওয়ামী লীগ থাকলেও হতো না কোনোভাবেই হতো না, কারণ আওয়ামী লীগ এমন নিচে চলে, আওয়ামী লীগের একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ ভোটস আছে, স্টিল তারা সেটা কম্পিট করার মতো অন্তত এই নির্বাচনে হতো। তাহলে এখানে ঠিক আছে, মানে নির্বাচনে আপনার যদি আপনার সিরিয়ালটা আমি নেই, তাহলে ব্যাপারটা এরকম যে বিএনপি 1, আওয়ামী লীগ 2 এবং তৃতীয় হচ্ছে জামাত বা তার অন্যান্য সহযোগী দলগুলো নিয়ে। এটাই যদি মানে আপনার পারসেপশনই বলি আর বা আপনার অ্যানালাইসিস বলি, আচ্ছা এখানে একটা তাহলে হ্যাঁ বলুন। প্রশ্নটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগের যে ভোটাররা যারা তাদের আমি ওই জায়গায় আসছিলাম, ডিফল্ট বাই ডিফল্ট যে তাদের ভোটগুলো ছিল সেগুলো এবারে কিভাবে ফাংশন করতে পারে, এগুলোর প্রতি তো সবার নজর আছে। একদম তাই। আমি ওই বলছিলাম যে সিটের সংখ্যা 50 না 60 তার চেয়েও বেড়ে যেতে পারে যদি আওয়ামী লীগের ভোট মোবিলাইজ করে জামাতের পক্ষে দেওয়ানো সম্ভব হয়। আচ্ছা এই একটা চেষ্টা কিন্তু আছে, এই আলোচনাটা আছে, চেষ্টাও আছে, কিন্তু এইটা আদৌ মানে একদম বিপরীত রাজনীতি না? না, বিপরীত রাজনীতি হতে পারে। খুবই ইন্টারেস্টিং একটা এক্সাম্পল আছে, আমি আপনাকে খুবই সবাইকে বলবো একটু চেক করে দেখতে। পশ্চিমবঙ্গে দেখবেন গত নির্বাচনের আর তার আগের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পপুলার পার্সেন্টেজ অফ ভোটস একই আছে, প্রায় একই। বিজেপির একটা মেজর উত্থান হয়েছে, বিজেপির যত উত্থান হয়েছে ঠিক তত পতন হয়েছে সিপিআইএম এবং কংগ্রেসের। ওরা যত, তার মানে বাম দল বিজেপিকে ভোট দিচ্ছে কারণ তারা ঠেকাতে চায় তৃণমূল কংগ্রেসকে। তার মানে পশ্চিমবঙ্গে আমরা এই উদাহরণটা আমাদের চোখের সামনে আছে, একটা লেফট দল রাইট র্যাডিক্যাল দলকে ভোট দিচ্ছে, মানে তাদের নীতি আদর্শ ঠিক বিপরীতে যাচ্ছে, কিন্তু তার একটা নির্বাচনে কৌশল। যেমন ধরুন আওয়ামী লীগ বিএনপিকে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে দিতে চাইবে না, এক, সে চাইবে বিএনপি খুব পাওয়ারফুল সরকার না হোক, দেশ খুব ভালো না চলুক, তাতে তার আবার ফিরে আসাটা সহজ হবে। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশে জামাতের নেতৃত্বে এই ইসলামিস্টরা বেশ ভালো ট্র্যাকশন পেয়েছে, এটা ভারতের ডোমেস্টিক পলিটিক্সের জন্য খুব ভালো। ও কিন্তু জুজুর ভয় দেখাবে, এই দেখো ওখানে কিন্তু ইসলামিস্টরা মাথা চাড়া দিচ্ছে। মার্চ এপ্রিলে পশ্চিমবঙ্গে নির্বাচন, পশ্চিমবঙ্গে জান দিয়েও গতবার জিততে পারে নাই। আসামে নির্বাচন মার্চ এপ্রিলে, আসামে যদিও তাদের সরকার, কিন্তু পশ্চিমবঙ্গে তারা এত সহজ অবস্থা না। কেরালা তামিলনাড়ুতে নির্বাচন আছে মে জুনের দিকে। সো তার ডোমেস্টিক পলিটিক্সে বিশেষ করে আমাদের বর্ডারের এই জায়গায় এই উত্থানটা তাকে সাহায্য করবে। সেই বিবেচনায় তারা কেন্দ্রীয়ভাবে চেষ্টা করতে পারে মোবিলাইজ করার জন্য। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বেশি মামলা করে নাই, মামলা বিএনপি বেশি করেছে, প্লাস যারা মামলাটা আমরা শিকার হচ্ছে জামায়াত ইসলামী বহু জায়গায় তাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে। সো এটা যদি তারা ভালো সংখ্যায় মোবিলাইজ করতে পারে, জামাত এবং এই জোটটার ভোটের পার্সেন্টেজ, সিটের সংখ্যা আরো অনেক বেড়ে যাবে। আপনার এই পর্যবেক্ষণটা আমি নিলাম। তারপরে একটা ছোট্ট প্রশ্ন, খুবই সংক্ষিপ্ত চাইবো, যে এইটা সাধারণ একজন ভোটারকে মানে 71 প্রশ্নে জামাত ইসলামের যে সমালোচনা আর আওয়ামী লীগের যে অবস্থান, মানে হতে পারে যে অনেকে বলে যে এটা অনেক সমালোচনা আছে আওয়ামী লীগেরও, যে 71কে ব্যবসার মতো করে ভোটের জন্য ব্যবহার করলেও তারা তো এটাকে ব্যবহার করে। সো তাদের অবস্থানটা দুই দিকে। সাধারণ মানুষ ভোটাররা একেবারে এই কথা শোনা মাত্র যে ভোট দিয়ে ফেলবে, এটা আসলে আওয়ামী লীগের এখন সাধারণ ভোটার নাই। আওয়ামী লীগের এখন যারা ভোটার আছে এরা একেবারে অন্ধ সমর্থক। আমার হিসাবে এটা কম বেশি না, কম, সর্বোচ্চ একটা সিলিং আছে, এটা 20%। এটা হচ্ছে কম হবে কিন্তু বেশি হবে, বাট স্টিল ইটস এ হিউজ নাম্বার। এরা কিন্তু আর সাধারণ ভোটার না, আওয়ামী লীগের কোনো সাধারণ ভোটার নাই। এমনকি আওয়ামী লীগ করা সেন্সিবল মানুষ আওয়ামী লীগের আর ভোট দেবে না। এটা হচ্ছে অন্ধ কাল্টের মতো, স্টিল ইটস এ বিগ নাম্বার। ও দেবে, ওকে বলা হচ্ছে ও যদি কনভিন্সড হয় ও দেবে। আচ্ছা, এটা এরা যদি দেয় সেই নাম্বারটা তো আগের 91 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরী ইলেকশন করছিলেন, বিএনপি আব্দুর রহমান বিশ্বাসের 91 সালের কথা বলছেন। 91 সালে জামাতের সমর্থনের জন্য গোলাম আজমের কাছে দোয়া চাইতে আওয়ামী লীগ পাঠিয়েছিল। আচ্ছা, তারপরে একসাথে মানে মুভমেন্ট করার অভিজ্ঞতা আছে, তাদের সাথে তাদের প্রচুর ছবি আছে হাস্যোজ্জ্বল। সুতরাং রাজনীতির ক্ষেত্রে এগুলো কিছু বলা যায়। এবং বললাম যে 20% যারা একেবারে ব্লাইন্ড সাপোর্টার্স। আচ্ছা, আমরা ধরে নিলাম যে ওই পার্সেন্টেজটা তাদের কথা শুনবে, আপনার শুনতে পারে, মানে এটা হতে পারে। কিন্তু তাহলে এত সহজ যে একটা সমীকরণ, এবারে তাহলে বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জ নাই? বিএনপির আসলে জায়গা থেকে তারেক রহমান দেশে ফিরে আসলে না আওয়ামী লীগ নাই, কাজে খুব সহজে জিতে যাবে, এতই সহজ মানে সমীকরণ করা যায় কিনা? মানে চ্যালেঞ্জটা কোথায় তাদের? চ্যালেঞ্জটা আসলে ওই যে বললাম আওয়ামী লীগের ভোট আছে, আর এটা খুব স্বাভাবিক। আপনি যখন টপে থাকেন চ্যালেঞ্জটা সহজ হলেও আপনি এটাকে খুব সহজভাবে বলাটাই উচিত। এটাকে যত টাফ বা সতর্ক করতে পারবেন আপনার জন্য আখেরে ভালো হবে। সতর্কতা কোনো লস নেই কিন্তু, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। আর ওই যে বললাম আওয়ামী লীগের ভোট মে বি বিগ ফ্যাক্টর। এটা আপনি 20% একসাথে দেওয়াই দিতে পারবেন না, কারণ আওয়ামী লীগের এরপরও 71 প্রশ্নে কিছু মানুষ আছে। শুধু তাই না, ধর্মভিত্তিক রাজনীতি,
হুম, আওয়ামী লীগের সেকুলার মানুষ আছে যারা হুম, এই রাজনীতি পছন্দ করেন হুম। না। সো এরা যে সবাই গিয়ে দিয়ে দেবে ভোট, এইভাবে ব্যাপারগুলো কাজ করে না। লোকাল ফ্যাক্টরস আছে।